নমস্কার, আপনাদের সাথে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চলুন চোখ রাখি শিরোনামে। শীতের রাতে বাড়িতে ঢুকে দুঃসাহসিক ডাকাত, গুলিতে জখম হয় এক যুবক। ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা কে এনেছিল, এই নিয়ে প্রশ্ন। ইডির বিরুদ্ধে প্রশ্ন তুললেন অর্পিতা আইনজীবী। এমএলএ হোস্টেলের ঘটনায় সুপারিনটেন্ডেন্টের থেকে রিপোর্ট চাইলেন অধ্যক্ষ। শিক্ষিত মনমোহন ইডি তল্লাশির হুমকি দিতেন না, একান্ত সাক্ষাৎকারের মন্তব্য জহরের। হিডকোর দায়িত্ব খুইয়ে নির্বিকার মন্ত্রী ফিরহাদ। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। শীতের রাতে অন্ধকারে বাড়িতে ঢুকে ডাকাতের অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়াতে। ডাকাতি করতে এসে ডাকাত দল গুলি চালায় বলেও অভিযোগ। ঘটনায় আহত হয়েছে এক যুবক। ডাকাতদের হদিশ পেতেই তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার ব্লক নাম্বার 1 ষাটগ্রাম অঞ্চলের পৈনি গ্রামের বাসিন্দা নিবাস দাস। তিনি জ্যোতিষী চর্চা করতেন। বাড়িতে স্ত্রী, ছেলে, মেয়ে, শাশুড়ি এবং দিদিকে নিয়ে তার এক সংসার। শুক্রবার নিবাস দাস তার স্ত্রী, মেয়েকে নিয়ে বাঁকুড়ার জয়রামবাটি সারদা মন্দির নামের জন্মস্থানে বেড়াতে গিয়েছিলেন। তার বাড়িতে ছিল বৃদ্ধ শাশুড়ি, দিদি এবং ছেলে রাকেশ দাস। অভিযোগ, রাত 10টা থেকে 11টা নাগাদ নিবাস দাসের বাড়ির বাগানের পিছনের দিকে দরজা দিয়ে 6 থেকে 7 জনের ডাকাত দল ঢুকে পড়ে। হাতে ছিল তাদের হাসুয়া এবং রিভলভার। প্রত্যেকের মুখই বাঁধা ছিল। তারা প্রথমে রাকেশকে রিভলভার দেখিয়ে আটক করে লুটপাট চালাতে শুরু করে। রাকেশের বাধা দিতে গেলেই ডাকাত দল তাকে রাউন্ড গুলি চালিয়ে তাকে জখমি করে বলেই অভিযোগ। সেই গুলি রাকেশের পিঠ ছুঁয়ে বেরিয়ে যায়। ডাকাত দলের হাসুয়ার কোপে রাকেশের হাতের আঙুল কেটে যায়। তারা ঘরের আলমারিতে থাকা নগদ টাকা, গয়না বের করে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে। ডাকাতরা বাংলাতে কথাবার্তা বলছিল। এরপর তারা লুটপাট চালিয়ে যায়। তবে ওই বাড়িতে একটা কুকুর ছিল। ঘটনার পর থেকেই কুকুরটি খোঁজ মিলছে না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাটোয়া থানার পুলিশ। কুকুরটিকে মেরে বাইরে ফেলে দিয়েছে, তাই খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, কাটোয়ার পৈনি গ্রামের একটি ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন। পরিবারের লোকেদের সাথে কথাবার্তা বলে পুলিশ জানতে পেরেছে, ডাকাতি করতে এসে দুষ্কৃতীরা গুলি চালায়, হাসুয়ার কোপ মারে। এরপরে তারা লুটপাট চালিয়ে পালিয়ে যায়। ঘটনা তদন্ত শুরু করতে কাটোয়া থানার পুলিশ। নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় ফ্ল্যাট থেকে 50 কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তারপর ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন অর্পিতা। ইতিমধ্যে জামিনও পেয়েছেন তিনি। পার্থ, অর্পিতা সহ মোট 54 জনের বিরুদ্ধে চার্জ ফর্মের প্রতিক্রিয়া শুরু হয়েছে সিবিআই বিশেষ আদালতে। সেখানে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ মোট 11 জন ইডির মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। বিচারক সোমবার এই বিষয়ে জানাতে পারেন। তবে তার আগে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী ইডির কাছে জানতে চাইলেন, আমার মক্কেলের বাড়ি থেকে পাওয়া টাকা কে এনেছিল, তদন্ত দেখানো হয়নি। কোথা থেকে সেই নগদ এসেছিল, সেই সঙ্গেও মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের কথার মতো বিভিন্ন নথি অর্পিতা মুখোপাধ্যায়ের স্বাক্ষর করতেন। তার কোনো নিজস্ব আয় উৎস ছিল না বলেই ইডি দাবি করেছে। তিনি আরও জানিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায় বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিল। তার নিজস্ব কোম্পানি ছিল যারা বিভিন্ন ইভেন্ট করত। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ও তার স্ত্রী, ছেলেকেও মামলা থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন মানিক। তার বিরুদ্ধে প্রমাণ না থাকলেও তাকে জেলে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ নিয়ে শুক্রবার মুখ খুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই দিন বিধানসভায় তিনি বললেন, আমি সংসদপত্রের গোটা বিষয়টি দেখছি। এই ক্ষেত্রে এমএলএর হোস্টেলে যে সুপারিনটেন্ডেন্ট রয়েছে তার কাছ থেকে এনকোয়ারি রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তদন্ত রিপোর্ট চাওয়ার পাশাপাশি তিনি পুলিশের কাছ থেকেও এই বিষয় নিয়ে জানতে চাইবেন।
এর সঙ্গে কিসের যোগাযোগ রয়েছে? তাকে যে ঘর দেওয়া হয়েছিল তা একজন বিজেপি বিধায়কের সুপারিশ দেওয়া হয়েছিল। সেই তথ্য এমএলএ হোস্টেলের অফিসিয়াল রেকর্ড থেকে জানা গিয়েছে। যাকে ঘর দেওয়া হয়েছিল তার নাম এবং আধার কার্ডের নাম্বার সবই পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া হয়েছে। সুরক্ষার কথা ভেবে সেই সমস্ত তথ্য সব নেওয়া হয়, কিন্তু কার যোগাযোগ নিয়ে কে কখন ঢুকেছে এটা আগে থেকে জানা সম্ভব নয়। আমরা মানুষকে বিব্রত করতে চাই না, তবে কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে এমএলএর হোস্টেলে ঢুকে থাকে তবে তার বিরুদ্ধে আইনভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওই বিজেপির বিধায়ক। প্রসঙ্গে স্পিকার বলেন, এখনই তার সম্পর্কে মন্তব্য করব না, আগে বিধায়কের সুপারিশপত্র দেখব, তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। টানা 10 বছর জোট সরকার সামলাচ্ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। সেই সময় তার নিরাপত্তা নিয়ে কটাক্ষ করে বিরোধীদের কেউ কেউ তাকে মৌন মোহন বলে ডাকতেন। দলে ছিলেন উত্তরসূরি নরেন্দ্র মোদীও। ডক্টর মনমোহন সিং এর ইউপিএ এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ দুইটি সরকারের সময়ে কেন্দ্রীয় সরকারের কাজ করেছেন প্রসার ভারতীয় প্রাক্তন সিইও জওহর সরকার। নীরব প্রধানমন্ত্রী মনমোহন সিং এর এই নীরবতাকে খুবই কাছ থেকে দেখেছেন তিনি। দেখেছেন বিরোধীদের আক্রমণেও মুখের কোনো প্রতিক্রিয়াহীন একজন মানুষ। আর এটাও দেখেছেন অন্যজনের হাতিয়ার ইডি সিবিআই তল্লাশি। এই দুই প্রধানমন্ত্রীর মধ্যে তফাৎ কোথায়? ইটিভি ভারতকে তা জানালেন প্রাক্তন আমলা জওহর সরকার। দ্বিতীয় ইউপি জামানায় 2009 থেকে 2011 সাল পর্যন্ত সাংস্কৃতিক মন্ত্রকটি নিজের কাছে রেখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। সেই সময় মন্ত্রকের সচিব ছিলেন জওহর। অর্থনীতিবিদ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বে রূপান্তরিত ডক্টর মনমোহন সিং এর বিভিন্ন অভিব্যক্তির সাক্ষী থেকেছেন প্রাক্তন আমলা জওহর সরকার। যে নীরবতা নিয়ে বিরোধীদের বারবার প্রধানমন্ত্রী মনমোহনের ব্যক্তিগত সমালোচনা করতেন তা ছিল তার স্বভাবসিদ্ধ বৈশিষ্ট্য, জোট সরকার সামলানোর গোপন চাবিকাঠি। সেই প্রসঙ্গে ইটিভি ভারতকে প্রাক্তন আমলা বলেন, তিনি অর্থাৎ ডক্টর মনমোহন সিং কখনো চেঁচামেচি করে বিরোধিতা করেননি, সেটা তার স্বভাবে ছিল না। এই সরকার একটা মরাল পাম্প ছিল। সেই কাম্পাসের মধ্যে মরাল কম্পাস কথাটাই ব্যবহার করা হয়। অর্থনৈতিক বিষয়ে যে বিষয়গুলি গণ্ডগোল হলে তিনি কয়েকদিন সাংবাদিক বৈঠক থেকেও বিবৃতি যেতেন, কিন্তু সাধারণভাবে ডলারের কাছে আমাদের রুপি কেন পড়ে গেল তা নিয়ে হুটহাট কোনো মন্তব্য করতেন না। তার অর্থনীতিবিদ হিসেবে যে ভূমিকা তা নিয়ে তো কোনো প্রশ্নে ওঠে না, কোনো তর্কই থাকে না। অর্থনীতি বলতে বোঝানো হয়েছে শিক্ষিত মানুষ। দেশ চালিয়েছেন 10 বছর। ফটো অপস করতেন না, পাবলিসিটি করতেন না, লোককে গালাগাল দিতেন না। এটাই ছিল ডক্টর মনমোহন সিং। রাজ্যের মন্ত্রিসভা বৈঠকে ফিরহাদ হাকিমের কাছ থেকে হিডকোর দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আগেই তার সিদ্ধান্ত জানতে চাওয়া হয়, তারপরে হিডকোর নিজের হাতে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা তৈরি হয় প্রবল বিতর্ক। শেষমেশ এই নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম। জল্পনায় ইতি টেনে শুক্রবার এই মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা দেবেন সেটাই মাথা পেতে নিতে হবে। আচমকা এমন সিদ্ধান্ত রাজনৈতিক মহলে একাংশকে অবশ্যই অবাক করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতি ঘনিষ্ঠ হিসেবেই পরিচয় ফিরহাদ হাকিম। তার হাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হিডকোর নিজের হাতে নেওয়া নানান বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে বাকি সব দায়িত্ব যেমন ছিল তেমনই রয়েছে। নানান মহলে নানান কথার জল্পনা ইতি টেনে এই দিন এই প্রসঙ্গে মুখ খুললেন ফিরহাদ হাকিম। শুক্রবার এই নিয়ে বলেন, এটাতে গুঞ্জনের কিছু নেই তো, এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, উনি এই দায়িত্বটা আবার নিজেই নিয়ে নিয়েছেন, এতে গুঞ্জনের কি রয়েছে? এটা ক্যাবিনেট হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, উনি নিয়েছেন যখন নিশ্চয় কোনো কারণে নিয়েছেন। সবটা হলো পার অ্যান্ড আন্ডারের। আমাদের যে ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে এবং ট্রান্সফার সেই সব কিছুটাই আন্ডারে। এটা কাউকে কোনো কিছু বলার বিষয় নেই। মুখ্যমন্ত্রীও আন্ডারে। সিএম দায়িত্বে ফিরিয়ে এনেছে, এখন সিএম কি করবে তা তিনি নিজেই জানেন। আমরা যে দফতর পদ তা সীমায় রয়েছি, তার কোনো
ঠিক ঠিকানায় নেই। তিনি যা করবেন সেটাই আমাদের মাথা মেনে নিতে হবে। যে সে দেবে সেই নেবে, নিশ্চয়ই তার মাথায় কিছু প্ল্যান রয়েছে। এই নিয়ে সকলের মধ্যে তর্ক বিতর্ক করা কিংবা গুঞ্জন ছড়ানোর মতো কোনো কথাই হয়নি, বললেন ফিরহাদ হাকিম। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।